পল্লবীতে রামিসার বাসায় প্রধানমন্ত্রী দ্রুত বিচারের আশ্বাস নিলেন বড় বোনের দায়িত্ব। হত্যার প্রতিবাদে দেশ জুড়ে ক্ষোভ। ফাঁসি দিয়ে দেয় তো একজন ভয় পাবো, আজকে এই বাচ্চা ফাঁসি খাইছে, কালকে অন্যজন বলে আমরা মরে যাবো। ফাঁসি যদি না দিতে পারেন, আপনার আইনের বিচার যদি না করতে পারেন, আমাদের আসামি আমাদেরকে তুলে দেন। উচ্চ আদালতে বছরের পর বছর ঝুলে থাকে ধর্ষণ ও হত্যা মামলার বিচার। হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠনের পরামর্শ, জরুরি ভিত্তিতে নিষ্পত্তির আশ্বাস অ্যাটর্নি জেনারেলের। আল আরাফা ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান লাবুর তুঘলকি কাণ্ড। কম্বল দেয়ার নামে 10 কোটি টাকা লোপাটের অভিযোগ। চালু হওয়ার 6 মাসেও 5G কভারেজ নেই দেশের বেশিরভাগ স্থানে। নেটওয়ার্কে নতুন প্রযুক্তির মুঠোফোন ব্যবহারকারী সীমিত, অজুহাত টেলিকম অপারেটরদের। স্বাগত এখন ঢাকায়। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমি সুমাইরা আছি। রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর হত্যার শিকার শিশু রামেসার বাসায় গিয়ে তার বাবা মাকে সান্ত্বনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নৃশংস এই ঘটনায় হত্যাকারীর সর্বোচ্চ শাস্তির আশ্বাস দেন তিনি। পাশাপাশি রামেসার বড় বোনের সব দায়িত্ব নেয়ার ঘোষণা দেন। এদিকে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে মিরপুরের কালশী রোডে অবরোধ করে বিক্ষোভ করে স্থানীয় জনতা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। রামেসা হত্যার দ্রুত বিচারের দাবিতে মিরপুরের পল্লবীর কালশী রোডে টায়ার পুড়িয়ে বিক্ষোভ করে স্থানীয়রা। দ্রুত সময়ের মধ্যে রামেসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা। নৃশংস এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে আইনের কঠোর প্রয়োগের দাবি জানান বিক্ষুব্ধরা। ফাঁসি যদি না দিতে পারেন, আপনার আইনের বিচার যদি না করতে পারেন, আমাদের আসামি আমাদেরকে তুলে দেন, আমরা এটার বিচার করব। আমরা ফাঁসি চাই, আমরা আইনের উপর দিব না, আইন মারবো, রিবান দিব, টাকা খাইবো, ছেড়ে দিব, তারপরে বড় আরেকজন এরকম করব। এদিকে রাতে পল্লবীতে শিশু রামেসার বাসায় যান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন রামেসার বাবা মা। প্রধানমন্ত্রী এ সময় সমবেদনা জানান এবং সান্ত্বনা দেন। রামেসার বড় বোনের যাবতীয় দায়িত্ব নেয়ার ঘোষণা দেন। স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী ও ক্রীড়া প্রতিমন্ত্রী এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, রামেসার পরিবারকে হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। এই অন্যায়ের সাথে যে জড়িত তার বিচার আমরা আগে করতে চাই, তার বিচারের ব্যবস্থা আমরা আগে করতে চাই, এইটা আমরা আগে প্রথমে করতে চাই। 19 মে সকালের দিকে মিরপুর 11 নম্বর সেকশনের বি ব্লকের একটি বাড়ির 3 তলার একটি ফ্ল্যাট থেকে শিশু রামেসার খণ্ডিত লাশ উদ্ধার করে পুলিশ। ইমদাদুল আজাদ, এখন, ঢাকা। দেশে নিয়মিত বাড়ছে শিশু ধর্ষণ ও ধর্ষণের পর হত্যার মতো ঘটনা। এসব মামলার বিচার কাজ বছরের পর বছর উচ্চ আদালতে ঝুলে থাকে। নিম্ন আদালতে বিচার শেষ হলেও মামলা জটের কারণে হাইকোর্ট ও আপিল বিভাগে মামলা নিষ্পত্তি হতে দেরি হচ্ছে। গত বছর ধর্ষণের মামলা বেড়েছে 27%। অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, আসিয়া নুসরাত সহ ধর্ষণের পর হত্যা মামলা জরুরি ভিত্তিতে নিষ্পত্তি করা হবে। আর জানাচ্ছেন জাহিদ হাসান। আমি কিছুই চাই না। 19 মে রাজধানীর পল্লবীতে 7 বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা করে পাশের বাসার সোহেল রানা। এ ঘটনায় দেশ জুড়ে প্রতিবাদ চলছে। দ্রুত সময়ে বিচারের দাবি করা হচ্ছে। সোহেল আদালতে ধর্ষণ ও হত্যার কথা স্বীকারও করেছে। তাকে স্ত্রীসহ আদালত কারাগারে পাঠিয়েছে। পরদিনই রামপুরায় মাদ্রাসার এক ছেলে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একই মাদ্রাসার আরেক শিক্ষার্থী শিহাবকে গ্রেফতার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে শিশুটি অস্বাভাবিক যৌনাচারের শিকার হয়েছে। 11 মে সিলেটে 4 বছরের শিশু ফাহিমা আক্তারকে পাশবিক নির্যাতন করে চাচা জাকির হোসেন। আর 30 এপ্রিল নেত্রকোনায় 11 বছরের শিক্ষার্থী অন্তঃসত্ত্বা হবার ঘটনা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ ঘটনায় মাদ্রাসা শিক্ষককেও গ্রেফতার করা হয়েছে। 3 মার্চ সীতাকুণ্ডের ইকো পার্কে গলা কেটে শিশুকন্যা ইরাকে হত্যা করে বাবু শেখ, তাকেও গ্রেফতার করা হয়।
আলোচিত এসব ঘটনার বাইরেও রয়ে যায় অসংখ্য ঘটনা। গ্রেফতার হয়, বিচারের প্রক্রিয়াও শুরু হয়, কিন্তু এরপর রামিসার অসহায় বাবার আক্ষেপেই প্রতিধ্বনিত হয় 56,000 বর্গমাইলের প্রতিটি কোণায়। বিচার আপনারা করতে পারবেন না, আপনাদের এই ধরনের কোনো রেকর্ড নাই। রামিসার বাবার একই কথা কি আসিয়া নুসরাতের বাবা মায়েরও? মামলার বর্তমান অবস্থার দিকে তাকানো যাক। গত বছরের 5 মার্চ মাগুরার শ্রীপুর উপজেলায় বোনের বাড়িতে ধর্ষণের শিকার হয়ে হাসপাতালে মারা যান আসিয়া। এ ঘটনা দেশ জুড়ে তোলপাড় হয়েছিল। ওই মামলায় আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। 1 বছরও আলোচিত এই মামলার আপিল হাইকোর্টে নিষ্পত্তি হয়নি। 19 সালের 6 এপ্রিল ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয় মাদ্রাসার অধ্যক্ষ তার অনুসারীরা। 4 দিন পর মেয়েটি মারা যায়। এর আগে মাদ্রাসার অধ্যক্ষ দ্বারা যৌন নির্যাতনের শিকার হন তিনি। এ ঘটনায় 16 আসামিকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে ফেনীর আদালত। 7 বছর ধরে হাইকোর্টে মামলা নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। 2017 সালে চলন্ত বাসে ধর্ষণ করেও পরে হত্যা করা হয় আইনের শিক্ষার্থী জাকিয়া সুলতানা রূপাকে। এই ঘটনায় বাসের চালক ও হেলপার সহ 4 জনকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়। 2022 সালে চুয়াডাঙ্গায় এক বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের ঘটনায় এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া 2016 সালের 20 মার্চ কুমিল্লা সেনানিবাসের ভেতরে সোহাগী জাহান তনুকে হত্যা করা হয়। তার আগে তনুকে ধর্ষণও করা হয়েছে। 10 বছরের বেশি সময় মামলাটির তদন্ত কাজেই শেষ হয়নি। উচ্চ আদালতের তথ্য অনুসারে গত বছরের 31শে ডিসেম্বর পর্যন্ত সারা দেশে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে 1,32,107টি মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে 5 বছরের বেশি সময় ধরে বিচারাধীন মামলার সংখ্যা প্রায় 30,365টি। আর পুলিশের তদন্ত সংস্থা পিবিআই 11,000-এর বেশি ধর্ষণের মামলা তদন্ত করে দেখেছে 30% মামলা প্রমাণিত না হলেও ধর্ষণের অভিযোগ সত্য। বছরের পর বছর ধর্ষণ ও ধর্ষণের পর হত্যা মামলা উচ্চ আদালতে ঝুলে রয়েছে। হাইকোর্টের 2 জন নারী আইনজীবী জানান, ধর্ষণ মামলা বিচারের জন্য হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠন করা জরুরি। আইন পরিবর্তন করে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করেছি, কিন্তু তারপরও আমরা এই যে অপরাধ করার একটা প্রবণতা সেটা কমাতে পারি। ন্যায় বিচার, সঠিকভাবে বিচারের প্রক্রিয়া অনুসরণ করা এবং সর্বোপরি সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সবার আন্তরিক প্রচেষ্টায় একটা ন্যায় বিচার নির্ভর করে। একটা ওয়েবসাইট খুলে প্রকাশ্যে বিচারগুলো দেখানো উচিত যে আমরা এই মামলা নিয়েছি, এই মামলার কার্যক্রম এই কারণে দেরি হচ্ছে। এই জবাবদিহিতা সরকারকে অবশ্যই জনগণের কাছে করা উচিত এবং প্রত্যেকটা মামলায় বিচার হলে সেটাও আসলে প্রচার হওয়া উচিত যে তার এই বিচার হয়েছে, যেন সেই বিচার দৃষ্টান্তমূলক বিচারগুলো দেখে অন্যরা শিখে যে আমরা যদি এই কাজ করি আমাদের এই বিচার হবে। আসিয়া নুসরাত হত্যাসহ ধর্ষণের পর হত্যা মামলা নিষ্পত্তি জরুরি ভিত্তিতে করা হবে বলে জানান অ্যাটর্নি জেনারেল। রামিসার মামলা দ্রুত তদন্ত শেষ হলেই বিচারও দ্রুত শেষ করা হবে বলেও জানান তিনি। এরকম একটা নির্মম ঘটনার বিচার যত দ্রুত সম্ভব হবে তত বাংলাদেশের মানুষের বিচারের প্রতি, বিচার ব্যবস্থার প্রতি আস্থা ফিরে আসবে। এই রকম মর্মান্তিক ঘটনার দ্রুত বিচার রাষ্ট্রের পক্ষ থেকে হলে আমি মনে করি যে আগামী দিনে এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি ঘটা থেকে আমরা রক্ষা পাব এবং আমি প্রত্যাশী এবং আমি বিশ্বাস করি যে দ্রুততম সময়ের মধ্যে এই মামলার বিচার করা সম্ভব। গেল 1 সপ্তাহে দেশে 4টি শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। দেশে ধর্ষণ বা হত্যাকাণ্ডের একটি ঘটনা ঘটলে যখন হইচই পড়ে যায় সেটি দ্রুত সময়ের মধ্যে নিম্ন আদালতে বিচার নিষ্পত্তি হলেও উচ্চ আদালতে এসে ঝুলে যায়। এর কারণ হচ্ছে মামলার জট, বিচারক সংকট, জনবলের সংকট। আইনজীবীরা বলছেন সরকার থেকে পদক্ষেপ নিতে হবে যাতে দ্রুত সময়ের মধ্যে উচ্চ আদালতেও মামলাগুলো নিষ্পত্তি হয়ে বিচার এবং রায় কার্যকর করা যায়। জাহিদ হাসান, এখন, ঢাকা। চট্টগ্রামের 3 বছরের শিশু ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে রণক্ষেত্র বাকলিয়া এলাকা প্রায় 5 ঘন্টা বিক্ষুব্ধ জনতার হাতে অবরুদ্ধ থাকার পর স্থানীয় একটি মাদ্রাসা থেকে অভিযুক্ত যুবককে উদ্ধার করে হেফাজতে নেয় পুলিশ। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন কাজী মাহফুজ। মাহফুজ, কোনো মামলা হয়েছে কিনা এখন পর্যন্ত একটু জানাবেন এবং পুলিশে নিয়ে কি বলছে? রাত্রে এখনও পর্যন্ত কোনো মামলা হয়নি, তবে পুলিশের সাথে আমরা কথা বলেছি। যেহেতু ঘটনার যে ভয়াবহতা, বিশেষ করে
আপনি যেমনটি বলছিলেন 5 থেকে 6 ঘন্টা পর্যন্ত পুলিশের সাথে স্থানীয় এলাকাবাসী যারা বিক্ষুব্ধ ছিলেন এই ঘটনার প্রেক্ষিতে তাদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া বারবার ঘটেছিল এবং সেখানে আমরা দেখেছি পুলিশের গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, একই সাথে বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছে, পুলিশের তিনজনের বেশি সদস্য আহত হয়েছে এবং সব কিছু মিলিয়ে আমরা যতটুকু জানতে পেরেছি 15 থেকে 20 জন কিন্তু এই ঘটনায় হতাহত হয়েছে, আমরা এমনটি জানতে পেরেছি। পাশাপাশি বেশ কিছু সাধারণ যানবাহনও পুড়িয়ে দেওয়া হয়েছে। ফলে পুলিশ বলছে যে এই যে এতগুলো অকারেন্স ঘটেছে অবশ্যই সেগুলো মামলা হবে, তবে তারা বিষয়গুলো আরও যাচাই বাছাই করছে। আরেকটি বিষয় আপনাকে বলে রাখি যে শিশুটি ভিকটিম অর্থাৎ ধর্ষণের শিকার হয়েছে তার অবস্থা কিন্তু আমরা একটু আগেই চট্টগ্রাম মেডিকেল কলেজের চিকিৎসকদের সাথে কথা বলেছি, তারা জানাচ্ছেন সে সুস্থ রয়েছে এবং সকালে কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজের পরিচালক একই সাথে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা মেডিকেলে গিয়েছেন, তার স্বাস্থ্যের খোঁজ খবর নিয়েছেন এবং পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। এলাকার যে আপনি বললেন রণক্ষেত্র হয়েছিল সেই জায়গাতে মধ্যরাত পর্যন্ত কিন্তু আমরা দেখেছি পুলিশের সাথে বিক্ষুব্ধ জনতার যে ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড সহ তাদের যে অর্থাৎ পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য তাদের যে বিশেষ ব্যবস্থা সেগুলো গ্রহণ করেছিল। পরবর্তীতে প্রায় 6 ঘন্টা পর পরিস্থিতি শান্ত হয় এবং এখন এলাকাতে থমথমে অবস্থা বিরাজ না করলেও কিন্তু জনমনে এখনো পর্যন্ত আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে এই যে একের পর এক শিশু ধর্ষণের ঘটনাগুলো ঘটছে, শুধু চট্টগ্রাম নয় সারা দেশে কিন্তু এই ঘটনাগুলো ঘটছে, ফলে মানুষের মধ্যে এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা বেড়েছে। সেই জায়গাতে আসলে মানুষ বিক্ষুব্ধ হয়েছে এবং এই ধরনের ঘটনার শাস্তি যেন প্রকাশ্য হয় যাতে ভবিষ্যতে কেউ এমন ঘটনার পুনরাবৃত্তি না করে। তো সব কিছু মিলিয়ে আমার কাছে ছিল চট্টগ্রামের যে ধর্ষণের ঘটনা তারই প্রেক্ষিতে সর্বশেষ অবস্থা। কাজী মাহফুজ যুক্ত ছিলেন আমাদের সঙ্গে, জানাচ্ছিলেন বিস্তারিত। ঈদ যত ঘনিয়ে আসছে জমে উঠছে নীলফামারীর কোরবানির হাট। শুক্রবার হয় অন্য দিনের তুলনায় ক্রেতার সংখ্যা কিছুটা বেশি। দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে। এ নিয়ে আরও জানাতে নীলফামারী থেকে যুক্ত হচ্ছেন আমিনুল বাপ্পি। বাপ্পি, হাটে ক্রেতা সমাগম কেমন দেখতে পাচ্ছেন? রাত্রি শুক্রবারের হাট জমজমাট বরাবরের মতোই এবং যেহেতু ঈদের আগে শেষ শুক্রবার তাই আমি যে নীলফামারীর ঢেলাপির হাটে দাঁড়িয়ে আছি, এখানে প্রচুর পরিমাণে গরু এবং ছাগল এসেছে কুরবানির জন্য এবং সেই সাথে ক্রেতার সংখ্যাও আমি দেখেছি অন্য দিনের তুলনায় অনেক বেশি এখন পর্যন্ত এবং যেহেতু আজকে জুম্মার নামাজের পরে আরও অনেক বেশি ক্রেতা হবে এরকমটি আমাদের অভিজ্ঞতা বলছে এর আগের বছরেরগুলোতে। তো এখন পর্যন্ত যে পরিমাণ গরু এসছে সেটি আমরা গত মঙ্গলবারের হাটেও কভার করেছিলাম, তার তুলনায় অনেক বেশি গরু আমরা দেখতে পাচ্ছি এবং আজকে বিক্রেতারা বেশ খুশি যে যেহেতু গরু উঠেছে এবং ক্রেতাও আসছে, তারা হয়তো তাদের চাহিদা মতো দাম দিয়ে গরুগুলো বিক্রি করতে পারবেন। অন্যদিকে ক্রেতারাও বলছেন যে তারা আজকের হাটেই অনেকে কিনে ফেলবেন। তবে এই হাটে শহর থেকে যেসব ক্রেতা আসেন তাদের অনেকেরই রাখার জায়গা থাকে না, ফলে যে ঈদের ঠিক একদিন বা 2 দিন আগে যে হাট থেকে সেই হাট থেকেই বেশি কেনার একটা চাহিদা থাকে আমরা দেখেছি এবং আজকে আমি প্রচুর ব্যাপারীও দেখেছি যারা দূর দূরান্ত থেকে এসেছে এবং ঢাকা, চট্টগ্রাম, সিলেটের মতো বড় বড় শহরগুলোতে গরু নিয়ে যাবেন এরকম ব্যাপারীও আমি বেশ কিছু দেখেছি। যাতে আমি একটু জানিয়ে দিতে চাই, এবার নীলফামারীতে কুরবানির জন্য মোট পশু পালন করা হয়েছে 2,82,850 এবং যার মধ্যে চাহিদা হলো 2,32,676, অর্থাৎ 50,714টি পশু উদ্বৃত্ত থাকবে বলে প্রাণী সম্পদ অধিদপ্তর আমাদেরকে জানিয়েছে এবং এই যে উদ্বৃত্ত পশুগুলো এগুলো কিন্তু একেবারেই যে অবিকৃত থাকবে বিষয়টি এমন না, এগুলো চলে যাবে দেশের বিভিন্ন প্রান্তে এবং এই জেলার বাহিরেও অনেক জায়গাতে এই পশুগুলো চলে যাবে এবং এই যে ঢেলাপির হাটে আমি দাঁড়িয়ে আছি এটি একটি নামকরা হাট। এই হাটে গরু কেনা বেচার জন্য শুধু আশেপাশের মানুষ আসেন তাই না, দূর দূরান্ত থেকে অনেক ক্রেতা এবং পাইকারি বিক্রেতা যারা আছেন তারাও এই হাট থেকে নিতে আসেন। তো চাহিদা কথা যদি বলতে হয় তাহলে বরাবরের মতোই আমরা দেখেছি যে মিড রেঞ্জের যে গরুগুলো বা পশুগুলো আছে সেই পশুগুলোর চাহিদা সবথেকে বেশি, যেমন 80,000 থেকে 1,20,25 এইরকম দামের যে গরুগুলো আছে সেই গরুগুলোর চাহিদা সবসময় বেশি থাকে এবং
আজকের হাটেও আমি সেরকম দেখছি এবং বড় গরুর যে চাহিদা অর্থাৎ 1.5 লাখ 2 লাখ 3 লাখ সেই বড় গরুগুলোর চাহিদা কিছুটা হলো কম দেখতে পাচ্ছি আমি। তো সব মিলিয়ে আজকে হাট দিন শেষে জমজমাট হবে এরকমটি আশা করছেন হাটের ইজারাদাররাও। তো এই ছিল আমার কাছে নীলফামারীর গরুহাট থেকে সব শেষ অবস্থা। ঈদের ছুটিতে রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ। রেলপথের খবর রাখছেন জাহিদ হাসান আর সড়ক পথের খবর রাখছেন হাসিব বিল্লাহ। আমরা প্রথমেই যেতে চাই জাহিদের কাছে। জাহিদ, আপনার কাছে জানতে চাই, আপনি তো সকাল থেকে কমলাপুর রেল স্টেশনে রয়েছেন, যাত্রীদের ভিড় বেশ লক্ষ্য করতে পেরেছেন। এখন আসলে সেখানকার কি পরিস্থিতি একটু জানাবেন আমাদের। রাত্রে কমলাপুর রেল স্টেশনে সকালে যে ভিড় ছিল, অর্থাৎ ভোর থেকে যে যাত্রীদের যে ভিড় ছিল সেটি অনেকটা কমে এসেছে। এখন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই ভিড় কমে গেছে, কারণ যেই ট্রেনগুলো আজকে ছেড়ে যাওয়ার কথা সেগুলো ঠিক সময় নির্ধারিত সময় ছেড়ে যাওয়ার কারণে কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের তেমন ভিড় নেই। তবে অন্য সময়ের তুলনায় যাত্রীদের যেই আনাগোনা থাকে তার চেয়ে বেশি উপস্থিতি কমলাপুর রেল স্টেশনে রয়েছে। এবং রেল স্টেশন যে ম্যানেজার রয়েছেন কমলাপুরের কবিরউদ্দিন, তিনি জানিয়েছেন যে আজকে সারাদিনে আন্তনগর 43টি ট্রেন এই কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে যাবে এবং এই ঈদকে উপলক্ষ করে এবছরে রেলওয়ে কর্তৃপক্ষ 10টি স্পেশাল ট্রেন ছাড়ার ব্যবস্থা করেছে এবং এগুলো শুরু হবে 24 তারিখ থেকে, 24 মে থেকে। অর্থাৎ এই কমলাপুর রেল স্টেশনে আজকে সারাদিনে 43টি ট্রেন ছেড়ে যাওয়ার কথা। এর মধ্যে 15টির বেশি ট্রেন ইতিমধ্যেই ছেড়ে গেছে কমলাপুর রেল স্টেশন ছেড়ে এবং ভোর 6টা থেকেই এখানে যাত্রীদের এক ধরনের ভিড় ছিল। এবং যদিও আনুষ্ঠানিকভাবে শনিবার দিন থেকে টিকিট বিক্রি করা হয়েছে রেল স্টেশনে রেল যাত্রার জন্য রেলপথের, কিন্তু শুক্রবারই ঈদের ছুটির যাত্রীদেরকে যে ভিড় সেটি দেখা গেছে। এবং গতকাল রাত থেকেই মূলত ট্রেনে দেশের বিভিন্ন অঞ্চলে ঘরমুখো মানুষ তারা ঢাকা ছাড়ছেন এবং আজকে শনিবার ছুটির দিন, আজকেও ভিড় রয়েছে এবং আগামীকাল, আজকে শুক্রবার ছুটির দিন, ভিড় রয়েছে। আগামীকাল শনিবার আনুষ্ঠানিকভাবে যে আগাম টিকিট বিক্রি করা হয়েছে সেই টিকিটে ঘরমুখো মানুষরা ট্রেন ছাড়বেন। তবে যেটি এখানে যাত্রীরা বলছেন যে সবারই একই অভিযোগ যে অনলাইনের টিকিট সংগ্রহ করতে তাদেরকে বিড়ম্বনায় পড়তে হয়েছে, সার্ভার ডাউনের অভিযোগ রয়েছে এবং টিকিট না পাওয়ার অভিযোগ রয়েছে। যদিও রেল স্টেশন ম্যানেজার বলছেন যে টিকিট ছাড়ার যারা রয়েছেন তারা এই ট্রেনে যাতায়াত করতে পারবেন না বা এই ট্রেনের ছাদে উঠতে দেওয়া হবে না। গত বছর ঈদও আমরা দেখেছি যে এই ট্রেনের ছাদে করে যাত্রীরা তারা যাতায়াত করেছেন, তারা বাড়িতে গেছেন এবং দুর্ঘটনার শিকার হয়েছেন। এই বিষয়টি এবার রেলওয়ে কর্তৃপক্ষ খুব গুরুত্ব সহকারে দেখছে যাতে ট্রেনের ছাদে করে কেউ বাড়িতে যাতায়াত করতে না পারে। তবে এখন পর্যন্ত ট্রেনের শিডিউল বিপর্যয়ের কোনো খবর নেই বা বড় ধরনের কোনো ভোগান্তিরও কোনো খবর নেই এবং কমলাপুর রেল স্টেশন থেকে সকাল থেকেই নির্ধারিত সময় ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে এবং যাত্রীরা তাদের ঘরমুখো যে যাত্রীরা এসেছেন ঈদের ছুটিতে তারা তাদের গন্তব্যে ছুটছেন, রওনা দিয়েছেন। এবং আমরা একটু জানতে চাই সড়ক পথের খবর। সড়ক পথে রয়েছেন সহকর্মী হাসিব বিল্লাহ, তিনি রয়েছেন গাবতলী বাস টার্মিনালে, তিনি জানাবেন সড়ক পথের কি অবস্থা। হাসিব। করা যাচ্ছে যাত্রীদের ঘরমুখো মানুষ যারা ঈদের ছুটিতে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন তারা সকাল থেকে আমরা দেখেছি যে যানজট উপেক্ষা করেই এই প্ল্যাটফর্মে এসে উপস্থিত হয়েছেন এবং তারা নিজ নিজ গন্তব্যে ছুটে যাচ্ছেন। যদিও এই যানজটের কারণে যাত্রীদের এই নির্দিষ্ট গন্তব্যে বা টার্মিনালে পৌঁছাতে কিছুটা দেরি হয় এবং একই কারণে যানজটের কারণে যারা যেসব বাস কোনো পরিবহনের বাস এই টার্মিনালে পৌঁছাতে কিন্তু আসতে তাদের দেরি হয়েছে, এই কারণেও কিন্তু ছাড়তে কিছুটা দেরি হয়েছে। তবে আজকে আমি যে বাসটাতে, বাইরে বৃষ্টি রয়েছে এই জন্য একটি বাসের মধ্যে আমরা অবস্থান করছি। এখানে দেখা যাচ্ছে কিছুক্ষণ পরেই বাসটি ছাড়বে, সৌহার্দ্য পরিবহনের বাস, যেটি মূলত পাংশা বা রাজবাড়ির উদ্দেশ্যে ছেড়ে যাবে। যাত্রীরা অপেক্ষা করছেন, এখন পর্যন্ত পরিপূর্ণ যাত্রী আসে নাই, যে কারণেই বাসটি এখন পর্যন্ত ছেড়ে যাচ্ছে না, হয়তো কিছুক্ষণ পরেই ছেড়ে যাবে। আমরা যদি আরও কিছু তথ্য আপনাদের জানিয়ে রাখি যে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে যাত্রীরা অপেক্ষা করছেন। আমরা এরকম দেখেছি যে আজকে বেশ যতগুলো বিভিন্ন গন্তব্যে যতগুলো বাস ছেড়ে যাচ্ছে যাত্রীরা অভিযোগ করছেন যে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে, নির্ধারিত মূল্যেই কিন্তু আবার ভাড়া নেওয়া হচ্ছে বলে দাবি করছেন আবার পরিবহন মালিকরা বা পরিবহনে যারা কর্মরত রয়েছেন তারা বলছেন যে সরকার নির্ধারিত মূল্যে ভাড়া নেওয়া হচ্ছে। যদিও গত 2-1 দিন আগেও কিন্তু কম মূল্যে, সরকার নির্ধারিত মূল্যের চাইতে কম মূল্যে ভাড়া নেওয়া হয়েছে, কিন্তু অনেক সময় দেখা যায় যে বাসে পর্যাপ্ত যাত্রী না হলে নির্ধারিত মূল্যের চাইতে অনেক সময় কম ভাড়া নেওয়া হয়। কিন্তু যেহেতু এখন ঈদ, এখন তাদের মৌসুম, যেহেতু বাসটি
যাত্রী ভরে নিয়ে যাবে, কিন্তু আবার আসার সময় খালি বাস ফিরতে হয়, যে কারণেই কিন্তু হচ্ছে সরকার নির্ধারিত মূল্যের চাইতে কম ভাড়া নেওয়া হচ্ছে না। যদিও আমরা দেখতে পাচ্ছি যে সড়ক পথে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে, এছাড়া ভিজিলেন্স টিম আছে, সরকারের বিআরটি এর যারা কর্মকর্তারা এখানে বিভিন্ন সময় অভিযান পরিচালনা করছেন যেন অতিরিক্ত ভাড়া না নেওয়া হয়। তবে সবকিছু মিলিয়ে ব্যবসা গরম আছে, এদিকে বৃষ্টি, সবকিছু মিলিয়ে যাত্রীরা বেশ আনন্দ নিয়ে এই ঘরের উদ্দেশ্যে বা বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছেন। এই ছিল রাত্রি এই বাস টার্মিনালের খবর। এই যাত্রার খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মীরা। ঈদের ছুটির প্রভাবে সাপ্তাহিক ছুটির দিনেও অনেকটাই ক্রেতাশূন্য রাজধানীর কাঁচা বাজার। এদিকে কেজি প্রতি সবজির দাম কমেছে 20 থেকে 25 টাকা পর্যন্ত, তারপরেও অবিকৃত থেকে যাচ্ছে সবজি। এদিকে পাঙ্গাস প্রতি কেজি 190 এবং রুই বিক্রি হচ্ছে 240 টাকায়। কাঙ্ক্ষিত ক্রেতা না পাওয়ায় অভিযোগ করছেন মশলা বিক্রেতারা। অপরিবর্তিত রয়েছে বেশিরভাগ মশলার দাম। রাজধানীর কারওয়ান বাজার ঘুরে বাকেটে জানাচ্ছেন আফজাল হোসেন। ঈদুল আজহা ছুটিতে রাজধানী ছাড়তে শুরু করেছে মানুষ, যার প্রভাব পড়েছে রাজধানীর কাঁচা বাজারেও। সাপ্তাহিক ছুটির দিনেও বাজারে ভিড় নেই ক্রেতাদের। চাহিদা কম থাকায় দামও কমেছে সবজির। বেশিরভাগ সবজির দাম কেজি প্রতি 20 থেকে 25 টাকা পর্যন্ত কমেছে। এতে লোকসানের আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। অর্ধেক দামও বিক্রি হচ্ছে না। ওখানে মানে না যে 20 টাকা 30 টাকা খরচ আছে, লেবার আছে, মেহনতি আছে, ভ্যান ভাড়া আছে, খরচ 1 কেজি মালে তো 10 টাকা 15 টাকা ওই জায়গায় খরচ, হ্যাঁ এই জায়গায় না আবার খরচ। মাল পরে রয়েছে, মাল বিক্রি করতে পারি না, মাল এভাবেই থাকতে আছে। এই স্টক মাল সব পরে রয়েছে, মনে করেন না মাল বিক্রি করতে পারে না। ঈদ আসার আগেই এই সমস্যা। আজকে ঈদের তো আর বাকি আছে 5-6 দিন। বাজারের পরিস্থিতি 2 দিন ধরে খুবই খারাপ মামা। আমরা যে দামে মাল কিনতেছি এই দামে বিক্রি করতে পারছি না, কৃষকরা টাকাও দিতে পারতেছি না। কারণ আমরা এনে বিক্রি করলে না কৃষকরা টাকা আমরা যাই ক্লিয়ার করবো। এই যে আমরা মাল আনছি, আমরা গাড়ি ভাড়াই হইতেছে না। এদিকে অপরিবর্তিত রয়েছে মাছের দাম। গেল সপ্তাহের মতোই পাঙ্গাস 190, রুই 240 এবং পাবদা বিক্রি হচ্ছে 300 থেকে 350 টাকা কেজি। ইলিশ বিক্রি হচ্ছে আকার ভেদে 1800 থেকে 3000 টাকা কেজি। পাবদা মানুষ 300 টাকা কেজি বেচতে আনবো আজকে, আর 270 টাকা কিনে আনছি। এই গুলশা মাছ 700 টাকা কেজি, এই 8 দিন বেচে আজকে 600 টাকা কেজি বেচতে আনবো, 560 টাকা কিনা। আর পুঁটি মাছ 300 টাকা কেজি, দেশি পুঁটি মাছ। আর হলো পাঙ্গাসে 190 টাকা কেজি, বড় পাঙ্গাস 2 কেজি 2.5 কেজি জন্য পাঙ্গাস। গত সপ্তাহে এই সপ্তাহের দাম একটু বেশি। গত সপ্তাহে 1 কেজি মাছ ছিল আপনার 2200 টাকা ফ্রিজেরটা, আর কাঁচা মাছ ছিল আপনার 3000 টাকা। এই সপ্তাহে আপনি 2800 টাকা বেচেছি। ঈদের কয়েকদিন বাকি থাকলেও ব্যস্ততা বাড়েনি মশলার দোকানে। দামও রয়েছে অপরিবর্তিত। তবে ঈদ আরও ঘনিয়ে আসলে বিক্রি বাড়বে বলে আশা দোকানিদের। গরুর মশলা, জিরা, তেজপাতা, তারপরে লবঙ্গ, এলাচ যা আগে গরুর সবই কিনলাম। দামই আমার কাছে মনে হলো জিরা 820 টাকা কেজি, হয়তো 700 টাকা হলে ঠিক ছিল। জিরা, এলাচি, লং, গোলমরিচ এগুলো কোরবানে প্রচুর চাহিদা থাকে। তো দামটা যদি আমরা 1 বছরের তুলনায় হিসাব করি, এবার দাম স্থিতিশীল আছে। এদিকে প্রতি হালি ডিম বিক্রি হচ্ছে 47 টাকায়, ব্রয়লার মুরগি 180 টাকা এবং সোনালী 340 টাকা কেজি। অপরিবর্তিত রয়েছে গরু এবং খাসির মাংসের দাম। আফজাল হোসেন, এখন, ঢাকা। গেল 24 ঘন্টায় সিলেটে হাম ও উপসর্গে আরও 5 শিশুর মৃত্যু হয়েছে। জেলায় এ পর্যন্ত হামে আক্রান্তের সংখ্যা 1576 জন। হামে মোট মৃত্যুর সংখ্যা 42 জন। হাম প্রকোপ বৃদ্ধি পাওয়ায় অতিরিক্ত রোগীর চাপে বেড না পেয়ে অনেকেরই ঠাঁই হচ্ছে হাসপাতালের মেঝেতে। নিউমোনিয়া, হার্ট ফেইলিয়ার, ব্রঙ্কাইটিস সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন শিশুরা। তবে চিকিৎসকদের দাবি, হামে প্রতিরোধে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে, বাড়ানো হচ্ছে সেবার পরিসর। কোনোভাবেই কমছে না হামের প্রকোপ। প্রতিদিনই আক্রান্ত হচ্ছেন 1500-এর বেশি রোগী। হাম পরিস্থিতির সবশেষ খবর জানাতে রাজধানীর ডিএনসিসি হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন হাসান আল মাহমুদ। হাসান, হামের মৃতের সংখ্যা বেড়েই চলছে, চিকিৎসকরা এ নিয়ে কি বলছেন আসলে? ধন্যবাদ। আমরা হাসপাতালগুলোতে দেখছি যে এখন আসলে কোনোভাবেই কমছে না হামের রোগী, এবং ডিএনসিসি হাসপাতাল যেটি এখন পর্যন্ত হামের জন্য ডেডিকেট করা হয়েছে সরকারের পক্ষ থেকে, সেখানে কিন্তু সারা দেশ থেকে কিন্তু রোগী আসছে প্রচুর পরিমাণে, এবং গত 24 ঘন্টায় এখানে 128 জন রোগী কিন্তু নতুন করে ভর্তি হয়েছে। এই নিয়ে এখন পর্যন্ত এই হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 437 জনেরও বেশি, যেটি সকাল থেকে আরও কিছুটা বেড়েছে বলে এখানকার হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে। এবং
যদি 129 জনকে ইতিমধ্যে এখান থেকে ছুটি দেওয়া হয়েছে গত 24 ঘন্টা, হাসপাতালের কর্তৃপক্ষ যেটি বলছেন, এবং প্রতিদিনই সংখ্যা কিন্তু বাড়ছে এবং এখন পর্যন্ত এই হাসপাতাল অন্তত 6000-এর মতো রোগী কিন্তু তারা এখানে ভর্তি রেখে চিকিৎসা দিয়েছেন এবং প্রতিদিনে 200 থেকে 250 রোগী কিন্তু আউটডোরে চিকিৎসা নিচ্ছেন। যাদেরকে আসলে শুরুর দিকে ভর্তি করার প্রয়োজন হচ্ছে না, তাদেরকে কিন্তু আউটডোরে চিকিৎসা দিয়েই এখানকার হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হচ্ছে। সেই সংখ্যাও কিন্তু প্রতিদিনই বাড়ছে এবং এখন পর্যন্ত যে এখানকার হাসপাতালের তথ্য, সেখানে কিন্তু 31 জনের মৃত্যু হয়েছে গত 2 মাসের যে ব্যবধানে যে হামের সংক্রমণ, সেখানে 31 জনের মৃত্যু হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে এবং সেই সংখ্যা কিন্তু অন্য হাসপাতালগুলো তো কিছুটা বেশি, তবে এখানে যদিও ঢাকার বাইরে থেকে অধিকাংশ রোগী আসছে, সে কারণেই যদিও তারা বলছে যে ক্রিটিক্যাল রোগীগুলোকেই তারা হ্যান্ডেল করছে, ফলে সেখানে কিছুটা মৃত্যুর সংখ্যা বাড়ছে এখানকার হাসপাতালগুলোতে। এবং গত আমরা 24 ঘন্টায় দেখেছি অন্তত 7 জন রোগী কিন্তু ভর্তি হয়ে মৃত্যুবরণ করেছে এবং 1600-র বেশি রোগী কিন্তু নতুন করে আক্রান্ত হয়েছে। তবে স্বস্তির বিষয় হচ্ছে শুরুর দিকে বাংলাদেশের যেসব জায়গাগুলোকে হামের জন্য হটস্পট ঘোষণা করেছিল এবং প্রচুর পরিমাণে রোগী এসেছিল, বিশেষ করে রাজশাহী এবং বরিশাল সহ চাঁদপুর, নোয়াখালী এইসব এলাকার যে রোগী এসেছিল, সেগুলোতে কিন্তু কিছুটা হামের সংক্রমণ কমেছে। এখন যে বেশি রোগী এসছে সেগুলো হচ্ছে ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রামের বেশ কয়েকটি জায়গা, বিশেষ করে কুমিল্লা এবং আশেপাশের বেশ কিছু জায়গা থেকে কিন্তু রোগীর সংখ্যাটা বেড়েছে এবং এই হাসপাতালে যেহেতু সারা দেশ থেকেই রোগী আসে, ফলে সেই এলাকার রোগী কিন্তু এখানে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে এবং যদিও তাদের এখন পর্যন্ত যে ট্রেনটা, সেখানে কিন্তু 9 মাস থেকে 1 বছরের মধ্যে যে বয়সের বাচ্চা, সেটি কিন্তু বেশি দেখা যাচ্ছে। ইভেন 1 মাসের বাচ্চাকেও আমরা এখানে দেখতে পাচ্ছি, যেটি আসলে এর আগে কখনো এরকম হামের সংক্রমণে আসলে দেখা যায়নি 1 মাসের বাচ্চাকে। সেটি কিন্তু বলছে যে বিশেষজ্ঞরা বলছে অ্যালার্মিং, যেহেতু 6 মাস থেকে টিকা দেওয়া হচ্ছে, ফলে 1 মাসের বাচ্চারা যখন আক্রান্ত হচ্ছে, সেটি কিন্তু কিছুটা ঝুঁকি তৈরি করছে বলে মনে করছেন। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। হাসান আল মাহমুদ যুক্ত ছিলেন আমাদের সঙ্গে, জানাচ্ছিলেন হাম পরিস্থিতির খবর। কম্বল বিতরণের নামে আল আরাফা ইসলামী ব্যাংক থেকে হাতিয়ে নিয়েছেন 10 কোটি টাকা। বিপুল পরিমাণে এই অর্থ তুলে নেওয়া হয় ব্যাংকটির সাবেক চেয়ারম্যানের ব্যক্তিগত ড্রাইভার, এপিএস এবং ব্যাংকটির খাতুনগঞ্জ শাখার 2 জন কর্মকর্তার মাধ্যমে। শুধু তাই নয়, আইন অমান্য করে ব্যাংকটিতে নিয়োগ দেওয়া হয়েছে 20 জনকে। ক্ষমতার অপব্যবহার করে এমনকি তুঘলকি কাণ্ড ঘটিয়েছেন ব্যাংকটির সাবেক চেয়ারম্যান আব্দুস সামাদ লাবু। নাইম কামালের 2 পর্বের বিশেষ প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। কাগজে কলমে লক্ষ্য ছিল শীতার্থদের সেবা। আল আরাফা ইসলামী ব্যাংক ফাউন্ডেশন থেকে 10 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয় কম্বল কেনার জন্য, কিন্তু অভিযোগ উঠেছে এই বিশাল অঙ্কের টাকার পুরোটাই লুটপাট করা হয়েছে সিএসআর এর নামে। ব্যাংকের পরিচালনা পর্ষদের তোয়াক্কা না করে তড়িঘড়ি করে মাত্র 1 মাসের ব্যবধানে সরিয়ে ফেলা হয়েছে সব টাকা। তদন্তে দেখা যায় গত বছরের ডিসেম্বরের 12 তারিখে ফাউন্ডেশনের নামে ব্যাংকটির গুলশান ব্রাঞ্চে খোলা হয় একটি অ্যাকাউন্ট। নতুন এই হিসাবে দেওয়া হয় 10 কোটি টাকা। এর পরপরই শুরু হয় টাকা তোলার হিড়িক। তড়িঘড়ি করে অ্যাকাউন্ট থেকে অর্থ তুলে নেওয়ার 37 দিনের মাথায় তা বন্ধ করে দেওয়া হয়। ব্যাংকটির নথিপত্র বলছে তৎকালীন চেয়ারম্যান আব্দুস সালাম লাবুর গাড়ি চালক একাই তুলেছেন 2 কোটি টাকা, আর চেয়ারম্যানের ব্যক্তিগত কর্মকর্তা পিয়ারু তুলেছেন 6 কোটি টাকা। বাকি 2 কোটি টাকা তোলা হয় খাতুনগঞ্জ শাখার 2 কর্মকর্তার মাধ্যমে। তবে এত টাকার কম্বল কেনা হলেও তার কোনো ভাউচার কিংবা প্রমাণ দেখাতে পারেনি ব্যাংক কর্তৃপক্ষ। বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের সাবেক এই মহাপরিচালক বলছেন, ব্যাংক খাতে আইনের প্রয়োগের সংকটের কারণেই এমন সব অপকর্ম বাড়ছে। এ খাতের অনিয়ম দূর করতে আইনের কঠোর বাস্তবায়ন চান তিনি। এখন সুরা করতে গেলে কি করে, এটা বাংলাদেশ ব্যাংকের যে রিপোর্ট করে বাংলাদেশ ব্যাংকের কাছে যায়, বাংলাদেশ ব্যাংক তাদেরকে হয়তো বা বোর্ড থেকে বাদ দিয়ে দিবে। তাকে শুধু বোর্ড থেকে বাদ দেয় না, তারা যদি 2 কোটি টাকা নিয়ে থাকে তার জন্য 4 কোটি টাকা 10 কোটি টাকা তারা ফাইন করতে হবে। কারণ আমাদের দেশে এই সংস্কৃতিটা নাই বলেই লোকজন খেলে বারবার এগুলো আপনার সাহস পাচ্ছে। এ ধরনের ঘটনা পুরোপুরি ব্যাংক ব্যবস্থার জবাবদিহিতার সংকট বলে মনে করছেন এই অর্থনীতিবিদ। আমার মনে হয় যে একটা ওভারঅল ওভারসাইট বডি এখন করা দরকার কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে, যারা শুধুমাত্র বাইরে থেকে এই যতগুলো দুর্নীতির অভিযোগ, এটার কেস এবং এটার আইনি প্রক্রিয়াকে মনিটরিং করবে এবং এটার ব্যাপারে একটা জবাবদিহিতা, স্বচ্ছতা তৈরি করবে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, এই 10 কোটি টাকা বিতরণে ব্যাংকের মূল পর্ষদের কোনো অনুমোদনই ছিল না। বিষয়টিকে বড় ধরনের অনিয়ম হিসেবে চিহ্নিত করেছে কেন্দ্রীয় ব্যাংক। মুখপাত্র বলছেন, নিরীক্ষকদের সুপারিশের ভিত্তিতে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। বাংলাদেশ ব্যাংক ইন্সপেকশন করে যদি এই ধরনের অনিয়ম পায় যে এখানে টাকা ব্যয় হয়েছে কিন্তু তার সুনির্দিষ্ট কোনো প্রমাণ নেই এবং
যেখানে যার যার ক্ষেত্রে অনুমোদন প্রয়োজন ছিল যতভাবে সেই অনুমোদন গ্রহণ করা হয়নি, তখন বাংলাদেশ ব্যাংক অবশ্যই এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবে। যে দেশে কয়েকশো টাকার একটি কম্বলের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করে সাধারণ মানুষ, সেখানে 10 কোটি টাকা গিলে ফেলার মতো এমন খবর ব্যাংক খাতের চরম অব্যবস্থাপনারই বহিঃপ্রকাশ। সাধারণ গ্রাহকের প্রশ্ন, বিপুল অঙ্কের এ অর্থ আদৌ কি ফেরত আসবে নাকি তদন্তের আড়ালেই হারিয়ে যাবে? নাইম কামাল, এখন, ঢাকা। চালু হওয়ার প্রায় 6 মাস পার হলেও এখনও দেশের বিশাল অঞ্চল 5G সেবার বাইরে। যেসব স্থানে চালু হয়েছে সেখানেও নেই মানসম্পন্ন সেবা। যদিও অপারেটররা দায়ী করছেন 5G মুঠোফোন কম, স্মার্ট কারখানা ও স্বয়ংক্রিয় শিল্পের অভাবকে। আর প্রযুক্তিবিদরা বলছেন মুঠোফোনের দাম কমানো ও 5G প্রযুক্তি বৃদ্ধির দিকে নজর দিতে হবে সরকারকে। বাকিটা জানাচ্ছেন নাজমুস সাকিব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাহমিদার হাতের মুঠোফোনটি 5G প্রযুক্তি সমর্থিত। দেশে যে 3টি মুঠোফোন কোম্পানি 5G সেবা দেয় তার একটি অপারেটরের গ্রাহক তিনি। বেশিরভাগ অপারেটরের 5G কাভারেজ বিশ্ববিদ্যালয় এলাকায় থাকলেও গতি নিয়ে রয়েছে আক্ষেপ। টেলিটকে ব্রাউজিং এক্সপিরিয়েন্স খুব বেশি খারাপ না, তবে যেহেতু নেটওয়ার্ক স্লো থাকে আমি অলওয়েজ দেখা যায় ক্যাম্পাসে থাকলে রবিকে প্রেফার করি, তখন টেলিটকটা ইউজ করা কম করি। অন্যান্য মুঠোফোনগুলো কতটা পাচ্ছে 5G সেটাও আমরা দেখতে চাই। কোনোটিতে 5G পাওয়া গেলেও বেশিরভাগ মুঠোফোনেই পাওয়া গেল 4G। গ্রাহকরা বলছেন তাদের মুঠোফোনগুলো 5G প্রযুক্তি সমর্থিত হলেও তাদের সন্তুষ্ট থাকতে হচ্ছে 4G-তেই। স্পিড ভার্সিটি ক্যাম্পাস এরিয়া মোটামুটি ভালো পেয়েছি, বাট লোকাল যে রেসিডেন্সিয়াল এরিয়া ওখানে তেমন ভালো আসেনি আর কি। ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে কিছু কিছু জায়গায় মাঝে মাঝে আমি 5G পাই, হুট করে মনে করেন আসে, আবার হুট করে চলে যায়। আর একটু বেটার যদি হতো তাহলে হয়তো ব্রাউজিং করতে বা মানে অনেক সময় ভারী কোনো কাজ করতে গিয়ে আর হয়তো প্রবলেম ফেস করতাম না। যদি আর একটু স্মুথ হতো তাহলে হয়তো বেটার এক্সপিরিয়েন্স হতো আরো। দেশের রবি, গ্রামীণফোন ও টেলিটক মূলত 5G সেবা দিচ্ছে, তবে দেশের বেশিরভাগ এলাকায় এখনও যায়নি এই সেবা। মূলত আইওটি, স্মার্ট কারখানা ও স্বয়ংক্রিয় শিল্প খুব বেশি না থাকায় 5G খুব বেশি কাজে লাগছে না, তাই অপারেটরদেরও সেদিকে মনোযোগ কম। রবি আজিয়েটা বলছে যদিও তাদের নেটওয়ার্কে মাত্র 5 থেকে 7% গ্রাহকের 5G সমর্থিত ফোন, তবুও তারা দেশের প্রায় 200 স্পটে দিচ্ছে এই সেবা। প্রায় 200-র কাছাকাছি জায়গায় আমরা এখন 5G দিচ্ছি এবং এটা প্রতিনিয়তই বাড়ছে, কারণ আমাদের ডেভেলপমেন্ট প্ল্যানের সাথে সাথে এটা হবে। বাট আপনাকে একটু আগে যেটা বলেছি যে এটা সম্পূর্ণভাবে ডিপেন্ড করে 5Gর মাইগ্রেশনটা কীভাবে হচ্ছে, ডিভাইস পেনিট্রেশনটা কীভাবে এগিয়ে যাচ্ছে, সার্ভিস সলিউশনগুলো আসছে কিনা, এবং সেভাবে আমরা সেটা তালে তালে আমরা যাব। দেশে 5G সেবার মুঠোফোন মাত্র 6 থেকে 10% মতো, তাই গত 6 মাস আগে এই সেবা চালু হলেও দেশে এই ফিচারের ফোন কম থাকায় এই সেবার আওতা তেমন বাড়েনি। তাই 4টি অপারেটরের মধ্যে 5G চালু না করা একমাত্র অপারেটর বাংলালিংক বলছে মানসম্মত 4G সেবার দিকেই নজর দিচ্ছেন তারা। 4G এখনও কিন্তু হ্যান্ডসেট যদি বলি 55-60% আছে, 5G কিন্তু 5%ও নাই। সো 4Gটা যদি সবার জন্য দেওয়া যায়, এবং 4G হ্যান্ডসেটও কিন্তু একটু 5G হ্যান্ডসেট অনেক দাম, আই থিঙ্ক দ্যাটস এ চ্যালেঞ্জ। 4G হ্যান্ডসেটও কিন্তু আমি যদি দেখি স্মার্টফোন কিন্তু 8,000 8,500 টাকার নিচে নাই, ওটাই মিনিমাম। সো এইটাও কীভাবে কমানো যায়? প্রযুক্তিবিদরা বলছেন 6 মাসের বেশি সময় পার হলেও প্রত্যাশা অনুযায়ী সেবা এখনও পাচ্ছেন না গ্রাহকরা, তাই মুঠোফোনের দাম কমানো ও 5G প্রযুক্তি বৃদ্ধির দিকে নজর দিতে হবে সরকারকে। 5G একটা অনেক বড় আশার জায়গা। 5G দিয়ে অনেক ব্রডব্যান্ড ইন্টারনেট কানেক্টিভিটি হবে। সো ওইটা আমার কাছে মনে হয় অপারেটররা হয়তো পাইলটিং করছে, আলটিমেটলি এটা ডেপ্লয় করতে পারেনি এখনো। এডিবি বলছে দেশে মানসম্মত ইন্টারনেট ব্যবহার 10% বাড়লে জিডিপিতে প্রভাব পড়ে 0.8 থেকে 1% পর্যন্ত, তাই এ খাতের দিকে নজর দেওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। নাজমুস সাকিব, এখন, ঢাকা। এবারে দেশের বাইরের প্রসঙ্গ। বাংলাদেশ ভারতের যৌথ নদী কমিশনের বৈঠক আজ বিকেলে কলকাতার নিউ টাউনের একটি হোটেলে 2 দেশের প্রতিনিধি দল বৈঠকে বসবেন। গঙ্গার পানি বন্টন চুক্তি ইস্যুতে বৈঠক করার আগে বৃহস্পতিবার ফারাক্কা বাঁধ ও নদীর পানি প্রবাহ পর্যবেক্ষণ করছেন উভয় দেশের প্রতিনিধিরা। এদিকে 6 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশের যৌথ নদী কমিশনের সদস্য মোহাম্মদ আনোয়ার কাদের। ভারতের তরফে নেতৃত্ব দিচ্ছেন কেন্দ্রীয় পানি সম্পদ উন্নয়ন মন্ত্রণালয়ের এক যুগ্ম সচিব এবং পশ্চিমবঙ্গ সরকারের সেচ দপ্তর
বন্দরের একজন প্রধান প্রকৌশলী। 1926 সালে গঙ্গার পানি বণ্টনে ভারতের সঙ্গে বাংলাদেশের 30 বছরের চুক্তিটি ডিসেম্বরে শেষ হবে। এমন পরিস্থিতিতে চুক্তির নবায়ন নয়, বরং নিজেদের স্বার্থ ও চাহিদাকে গুরুত্ব দিয়ে নতুন ও দীর্ঘমেয়াদী চুক্তির দাবিতে আলোচনায় জোর দিচ্ছে বাংলাদেশের বর্তমান সরকার। হজ ও কোরবানির আগে শেষ জুমা নামাজ আদায় করবেন সৌদির মুসল্লিরা। হজ কবুল ও নিজেদের গুনাহ মাফের জন্য প্রার্থনা করবেন হজ পালনকারীরা। এর মধ্যে লাখ লাখ হজ যাত্রীর নিরাপত্তা জোরদারে সামরিক কুচকাওয়াজ ও মহড়া করেছেন নিরাপত্তায় নিয়োজিত সদস্যরা। চলতি বছর বাংলাসহ 35টি ভাষায় সরাসরি অনুবাদ হবে হজের খুতবা। তৌহিদুর রহমানের প্রতিবেদন। দেখে মনে হবে রণক্ষেত্র বা সহিংসতা, কিন্তু এটি হজ করতে যাওয়া মুসল্লিদের সর্বোচ্চ নিরাপত্তা দিতে সামরিক কুচকাওয়াজ ও মহড়ার অংশ। বৃহস্পতিবার সৌদি আরবের মক্কার প্যারেড গ্রাউন্ডে নিরাপত্তায় নিয়োজিত সদস্যরা ঝালাই করে নেন নিজেদের দক্ষতা ও কৌশল। হজ ও কোরবানির আগে শেষ জুমার বিশেষ দিনে আল্লাহর কাছে হজ কবুল ও গুনাহ মাফের জন্য প্রার্থনা করেন হজ পালনকারীরা। আর মূল হজের আগে কাবা শরীফ তাওয়াফ সহ উমরা হজও পালন করছেন সবাই। ويعني الحجاج ما عاد فيها الحجاج إلا حجاج كلهم الطالبين الحج والرضا من الله. هو فرض من استطاع إليه سبيله، ولكن كلنا بنحب نعمله، والحمد لله ربنا يسرها لنا وحجينا السنة। হজের আনুষ্ঠানিকতা শুরুর আগে কাবা শরীফ থেকে প্রায় 6 কিলোমিটার উত্তর পূর্বে থাকা জাবালে নূর পর্বতের চূড়ায় আরোহণ করেছেন হাজিরা। সেখানকার হেরা গুহার কাছে করছেন নফল ইবাদত। এই গুহায় বসেই কোরআনের প্রথম বাণী লাভ করেছিলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কারণে জাবালে নূর পাহাড় বা হেরা গুহাকে দোয়া কবুলের গুরুত্বপূর্ণ স্থান হিসেবেও মনে করা হয়। Got the chance to visit the Mount of Noor and the Cave of Hira, where our beloved Habib sallallahu alaihi wasallam received the first revelation of Quran through Allah subhanahu wa ta'ala via Jibreel alayhi salam. This was one of the most memorable journey of my Hajj. هذا هو الغار الذي كان يأتيه النبي صلى الله عليه وسلم، والصعود إليه في الحقيقة فيه مشقة بالغة، وقد كان النبي صلى الله عليه وسلم يأتيه الليالي المتكررة। এখনও বিশ্বের বিভিন্ন দেশ থেকে সৌদি আরবে যাচ্ছেন হজ যাত্রীরা। চলতি বছর হজ করার জন্য 20 থেকে 30 লাখ মুসল্লির সমাগম হবে বলে আশা করা হচ্ছে। জিলহজ মাসের 9 তারিখে পবিত্র হজে আরাফাতের ময়দানে সমবেত হবেন লাখ লাখ মুসল্লি। সেদিন হজের খুতবা বাংলাসহ 35টি ভাষায় অনুবাদ করা হবে, যা ডিজিটাল প্ল্যাটফর্ম ও অনুমোদিত চ্যানেলগুলোর মাধ্যমে সম্প্রচার করবে। দর্শক, এই ছিল এখন ঢাকায়। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।